ত্রিপুরার বন্ধুরা, আবার প্রত্যেক সপ্তাহ প্রত্যেক রোববারের মতো আজকে লাইভে আসলাম। আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা ডিসকাস করব। যারা আমার লাইভ প্রথমবার দেখছেন আহ, তাদের উদ্দেশ্যে বলছি, আমার নাম সৌমেন সরকার, আমি ত্রিপুরা.info.com এর এডিটর। দিস ইজ ত্রিপুরাজ অনলি নন প্রফিট মিডিয়া। আর এছাড়া আমি প্রত্যেক সপ্তাহে লাইভে কথা বলতে আসি, কারণ ত্রিপুরাতে গত 2.5 বছর ধরে ডেমোক্রেসি নেই, মানুষ কোনো মুখ খুলে কথা বলতে পারে না। তাই সবার বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যাতে হাইলাইট হয়, এই জন্য আমি দূরে ইউএসএ থেকে আপনাদের জন্য কথা বলি। আবার আমি নন পলিটিক্যাল পার্সোনালিটি, আমি কোনো অর্গানাইজেশন বা কোনো আইডিওলজির সাথে জড়িত নই। আই কেয়ার ফর ত্রিপুরা অ্যান্ড আমি চাই ত্রিপুরার উন্নতি হোক, ত্রিপুরাতে মানুষের দুঃখ কষ্ট কমুক, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হোক, এগুলো হোক। সো যত ভালো কাজ আছে হোক। কে গভর্নমেন্টে আছে আমি কেয়ার করি না, কোন পার্টি, কিন্তু আমি চাই ত্রিপুরার জন্য মানুষ যাতে বিট্রে না ফিল করে, যে যারা নাকি বিভিন্ন প্রমিস দিয়ে, মিথ্যা প্রমিস দিয়ে পাওয়ারে এসে কিছু দিতে পারছে না, তারা যেন নিজের এই জুমলা বুলিগুলো বা মিথ্যে কথা বলে যাতে মানুষকে যাতে প্রতারিত না করতে পারে। তো আমার লাইভে আসার উদ্দেশ্যটা খুব সিম্পল, এটা হলো মানুষের হয়ে আমি কথা বলতে আসি সপ্তাহে একদিন সানডেতে। এটা আমার নিজের কোনো পার্সোনাল বেনিফিট বা কিছু নেই, না আমি ত্রিপুরাতে আসবো, না পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, না কোনো পার্সোনাল এখানে বেনিফিট আছে। তো আপনারা যারা প্রথমবার দেখছেন, এদের জন্যই আমার বক্তব্য। আমার দ্বিতীয় বক্তব্য হবে, আমার লাইভ যাদের দেখতে ভাল লাগবে না, যারা নাকি এখনো বোকার মতো ভক্ত বা বিভিন্নভাবে বোকামি নিয়ে মাথায় বসে আছেন, তারা এই লাইভ ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমরা সবাইকে ট্র্যাক করা হচ্ছে, কারা উল্টোপাল্টা কমেন্ট করা হচ্ছে, এবং টাইম মতো অ্যাকশন নেওয়া হবে, এটা আপনারা মনে রাখবেন। আর ত্রিপুরার এখন আমি বাইরে আছি, এটার মানে এই না যে আমি সারা জীবন বাইরে থাকবো। কয়েক মাস পরে ডিসেম্বর জানুয়ারি নাগাদ আমি আসছি ত্রিপুরাতে, এবং আমি চাই যে আমাদের ত্রিপুরাতে একটা সুস্থ কথাবার্তা বলার একটা বাতাবরণ গড়ে উঠুক, যে আমরা সমালোচনা করতে পারি কাউকে কোনো ভয় ছাড়া, আমরা কথা বলতে পারি কোনো ভয় ছাড়া। সো দ্যাট ইজ দি গোল। আমরা ডেমোক্রেসিতে আমাদের কথা বলতে হবে, আমরা চুপ করে বোবার মতো ভয়ে বসে থাকলে হবে না। তো এই ভয়ের কালচারটা শেষ করতে হবে। আর যারা ভাবছেন আমি দূরে আছি বা এখানে উল্টো পাল্টা কমেন্ট দিয়ে পার পাবেন, ওটা ভাববেন না। আমাদের বিশাল বড় নেটওয়ার্ক আছে, সবাইকে ট্র্যাক করা হয়। যারা এখানে উল্টো পাল্টা কমেন্ট করবেন, আপনাদের সবাইকে ট্র্যাক করা হচ্ছে। এই জন্য লাইভ দেখতে না ভালো হলে জাস্ট গেট আউট। কিন্তু এখানে উল্টো পাল্টা কোনো কমেন্ট করবেন না। এখানে মানুষের বিভিন্ন বিভিন্ন ইস্যু নিয়ে, ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে, স্টেটের পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি অনেক লক্ষ লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করছি এখানে, এবং আমি কথাগুলো বলছি ওনাদের বিহাফে। তো এই জন্য এখানে বাজে যারা কমেন্ট করছেন, তারা এখান থেকে চলে যেতে পারেন, আর বাকিরা আমি এখন কন্টিনিউ করছি কথাবার্তা। তো এই গত এক সপ্তাহে ত্রিপুরাতে কয়েকটা মেজর ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা সবাই জানেন যে বিজেপির পার্টির মধ্যে একটা এখন বিশাল বড় একটা বিদ্রোহ চলছে পার্টির মধ্যে। কারণ হচ্ছে গিয়ে গত 2.5 বছরে বিজেপি সরকার কোনো ভালো কিছু কাজ করতে পারেনি বিপ্লব দেবের আন্ডারে। আর এছাড়া প্রবলেম হচ্ছে গিয়ে ত্রিপুরা বিজেপির ক্ষমতায় আসার মূল কারণ ছিল যে কংগ্রেস থেকে সুদীপ বর্মন সহ, সুদীপ বর্মনের নেতৃত্বে একটা বিশাল বড় একটা কংগ্রেসি গ্রুপ ইলেকশনের আগে বিজেপিতে জয়েন করে। তো আপনারা যদি এখন বিজেপি মন্ত্রীদের দেখেন, এই যেমন ধরুন আমরা যাকে কি বলে মজা করে বলি গোপুচন্দ্র মন্ত্রী, রতনলাল, বা যাদেরকেই দেখেন, আপনার প্রণজিৎ সিংহ রায় দেখেন, রতনলাল দেখেন, সব কিন্তু কংগ্রেসই। ওরা ওরা 2017 সালেও কংগ্রেসই ছিল, 18 থেকে বিজেপিতে এসছে। তো এই জন্য ত্রিপুরার বিজেপি একটা জিনিস বুঝতে হবে, যারা আমার লাইভ দেখছেন এবং যাদের নাকি আমার কথাগুলো হয়তো পছন্দ হবে না, কারণ আপনারা এখন জুমলা হনিতে আছেন, হয়তো আপনাদের পছন্দ হবে না আমার কথাগুলো, কিন্তু আপনারা অ্যানালিসিস করে দেখুন যে ত্রিপুরার যে বিজেপি গভর্নমেন্ট এস্টাবলিশ হয়েছিল 2018-তে, এটা হয়েছিল কারণ হচ্ছে কংগ্রেসের 80% লোকজন বিজেপিতে এসে ঢুকেছিলেন, এবং তার মধ্যে লিডিং ছিলেন সুদীপ বর্মনের নেতৃত্বে যে 7-8 জন বা 9 জন এমএলএ এবং আরো কিছু কংগ্রেসি সাপোর্টার সারা ত্রিপুরা থেকে। তাদের কারণে ত্রিপুরাতে কিন্তু বিজেপি গভর্নমেন্ট এসছে, ঠিক আসামের মতো। আসামে যেমন হিমন্ত বিশ্ব পুরো কংগ্রেসের গ্রুপ নিয়ে জয়েন করেছে বিজেপিতে, এই জন্য বিজেপি এসছে পাওয়ারে। তো এই জিনিসটা বুঝতে আপনারা যারা বিজেপির অন্ধভক্ত, তারা চেষ্টা করুন
যে সুদীপ বর্মনের কংগ্রেসি গ্রুপের সাহায্য ছাড়া ত্রিপুরাতে বিজেপি সরকার কোনো কালে প্রতিষ্ঠিত হতো না। কারণ বিপ্লব দেবকে না কেউ চেনত ত্রিপুরায়, না বিপ্লব দেবের কোনো পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে, না আছে পপুলারিটি, না মাস লিডার, না আছে অর্গানাইজেশন স্কিল। সো ভুলভাল হিন্দি বাংলা বকা ছাড়া আর মেমে বানানো ছাড়া ইজ গুড ফর নাথিং। তো এই জন্য ত্রিপুরাতে যে বিজেপি সরকার যে প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালের মার্চ মাসে, আপনারা মনে রাখবেন যে বিজেপি দলের প্রথম চয়েস কিন্তু বিপ্লব দেব ছিলেন না। বিজেপি দলের প্রথম চয়েস ছিল জিষ্ণুদেব বর্মন। কিন্তু তখন কি হয়েছে, বিজেপিতে একজন জেনারেল সেক্রেটারি ছিলেন সাউথের রাম মাধবকে প্রায় 1 কোটি টাকার মতো ক্যাশ দিয়ে তারপর বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছে, এবং এটা বিজেপি সার্কেলে সবাই জানে এটা। তো বিপ্লব দেব কোনো যোগ্যতায় মুখ্যমন্ত্রী হয়নি, হয়েছেই টাকা পয়সা লেনদেন করে টোরে হয়েছে। তো এবার আমি মেইন টপিকে আসছি যে কেন ত্রিপুরা থেকে একটা একটা মানে বিদ্রোহী এমএলএরা যারা নাকি সুদীপ বর্মনের নেতৃত্বে বা রামপ্রসাদ পালের নেতৃত্বে তারা কেন দিল্লি গিয়ে বসে আছেন। তো কারণটা হচ্ছে গিয়ে, আপনারা যদি ত্রিপুরা সরকার দেখেন, গত 2.5 বছরে এটা হসপিটাল হোক, এটা এডুকেশন হোক, এমপ্লয়মেন্ট হোক, এটা রোডস থেকে সমস্ত কিছু স্ট্রাকচারাল মেরামতি থেকে শুরু করে সার্ভিসগুলো হোক, কোনোটাই কিন্তু করতে পারেনি ত্রিপুরা বিজেপি গভর্নমেন্ট। কারণ বিপ্লব দেব কি করেছে, সাথে নিয়েছে আরেকজনকে গুডস ফর নাথিং রতনলাল। এই দুজনে মিলে সবগুলো ডিপার্টমেন্ট এরা মূর্খের মতো কন্ট্রোল করে রেখেছে। তো এরা না দিচ্ছে বাকি মিনিস্টারদের কাজ করতে, আর তারা নিজেরাও জানে না কাজ করতে, আর আইএস বা টিসিএস বা যে ব্যুরোক্রেটদেরও ওরা কাজ করতে দিচ্ছে না বিপ্লব দেব রতনলাল। তো ব্যাপারটা কি হচ্ছে, ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ভেতরে না এমএলএরা কোনো কাজ করতে পারছে, কোনো ফান্ডিং পাচ্ছে ঠিক করে, না মিনিস্টাররা কোনো ডিসিশন নিতে পারছে। এমনকি এই যে গত যে 15th অগস্ট যে গেল, 15th অগস্টে আপনারা জানেন যে সমস্ত প্রোগ্রামগুলি বিপ্লব দেব রতন, মানে এরা ঠিক ছোট বাচ্চার মতো প্রত্যেকটা জিনিসে ওরা কন্ট্রোল করবে, প্রত্যেকটা জিনিস করবে, কিন্তু এরা কোনো কিছু করতে পারে না। তো একটা লোক যদি ধরুন পান দোকান চালানোর ক্ষমতা নেই, মানে মূর্খের জ্ঞানে ওর মাথাটা ভরা, তাহলে কি করে একটা স্টেট চালাবে? ও আইএএস আইপিএস এর অফিসারে তুমতুম করে কথা বলে। তো এই হচ্ছে মূর্খের এখন মানে অবস্থা। তো ত্রিপুরা বিজেপির এখন ভেতরে যা ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা আপনাদের আমি বলছি যে ত্রিপুরা বিজেপিতে বিপ্লব দেব রতনলাল আর 2-1 জন ছাড়া ওদের সাথে এখন কেউ নেই। আপনারা জানেন যে ত্রিপুরা বিজেপির প্রায় এখন কজন হবে, প্রায় 13 কি 14 জন হবে এমএলএ দিল্লিতে বসে আছেন, আরো যাচ্ছেন। আর ত্রিপুরা বিজেপির এমএলএর একটা সংখ্য যারা নাকি দিল্লিতে গেছেন, তারা ওপেনলি এই রিভোল্টটাকে লিড করছে। কিন্তু এছাড়া আগরতলাতে ত্রিপুরা বিজেপির যে বাকি এমএলএরা আছে, তার মধ্যে মোটামুটি সবাই বিপ্লব দেবের বিরুদ্ধে চলে গেছে। এবং এর জ্বলন্ত উদাহরণ হলো যে গতকাল আপনারা জানেন যে মন্ত্রী শান্তনা চাকমা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বিপ্লব দেবের বিভিন্ন কার্যকারণে আপসেট হয়ে, যে 2-2.5 বছরে কোনো কাজ করতে পারেনি, এই লোকটা চারিদিক থেকে সবকিছু ডমিনেট করছে, কোনো কাজ করতে দিচ্ছে না। তো এই জন্য শান্তনা চাকমা স্টোরিটা আপনারা সবাই জানেন ত্রিপুরাতে যারা সোশ্যাল মিডিয়া বা ঘাটেন, যে শান্তনা চাকমা 4-5টা পোস্ট করার পরে রাত্রেবেলা বিপ্লব দেব থেকে ওকে অর্ডার দেওয়া হয়, যে ধমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় যে এই পোস্টগুলো ডিলিট করা এবং কি বলে ফেসবুক অ্যাকাউন্টটাই যাতে শাটডাউন করা হয়। তো ফেসবুক অ্যাকাউন্ট শান্তনা চাকমা বাধ্য হয়ে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন সুদীপ বর্মনের নেতৃত্বে যেই প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে ক্যাম্প করে আছেন, তারা ছাড়া ত্রিপুরা বিজেপির ভেতরে যে বাকি মন্ত্রী এমএলএরা আছে, সবাই এখন বিপ্লব দেবের বিরুদ্ধে। ওদের কারণটা হচ্ছে খুব সিম্পল, যে গত 2.5 বছরে বিপ্লব দেব রতনলালের কারণে আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা 2 বছর পরে যখন ইলেকশনের ইয়ার আসবে, তখন আমরা কোন মুখে ভোটারদের কাছে যাব? আমরা কোন মুখে ভোটারদের বলবো যে আমরা এই কাজ করেছি, আমাদের ভোট দিন? তো এই জন্য বিজেপির ভেতরে যে বিদ্রোহটা শুরু হয়েছে, এই বিদ্রোহটা খালি এই 13-14 জন এমএলএ যারা দিল্লিতে ক্যাম্প করছে ওদের মধ্যে সীমাবদ্ধ না,
এটা আপনারা যারা বিজেপিতে আছেন, যারা বিজেপির লিডার, বিজেপির যারা কর্মকর্তা, গ্রাসরুট লেভেল থেকে আমার কথাগুলো শুনছেন, আমি অফকোর্স কথাগুলি আপনাদের বলছি, যেহেতু আমার চারিদিকে যোগাযোগ আছে বিজেপি পার্টির মধ্যে, মিনিস্টার থেকে এমএলএ সবার সাথে, দিল্লিতেও লিডারদের সাথে যোগাযোগ আছে। এটা সুনীল দেওধর হোক, অন্য যেই হোক, সবার সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে, যেই কারণে আমি খবরগুলো আপনাদের দিচ্ছি। তো বিজেপিতে মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই, এটা সময়ের অপেক্ষা। এটা তাড়াতাড়ি হুট করে তো কোনো পার্টি এভাবে মুখ্যমন্ত্রী চেঞ্জ করে না। ডিসেম্বরের মধ্যে হবে, ওদের ইচ্ছে হচ্ছে এডিসি ইলেকশনের আগটাতে বা এডিসি ইলেকশনের পরে মুখ্যমন্ত্রী চেঞ্জ করা, কিন্তু ডিসেম্বরের আগেও মুখ্যমন্ত্রী পাল্টে যেতে হতে পারে। তো আপনাদের আমি ত্রিপুরা মিডিয়াতে, যেগুলো নাকি পয়সা খেয়ে দালাল কয়েকটা মিডিয়া আছে, অনেক রকম খবর প্রচারক মানে খবর পাবলিশ করছে যে নাড্ডা নাকি দেখা করেনি সুদীপ বর্মন বা রামপ্রসাদ পাল এই গ্রুপের সাথে, তারপর কেউ দেখা করেনি, ওগুলো মিথ্যা কথা। জেপি নাড্ডা দিল্লিতে নেই বেশ কিছুদিন ধরে, উনি বিহারে বিজি আছেন, বিহারে বিভিন্ন সাংগঠনিক এবং বিভিন্ন কাজে উনি ব্যস্ত আছেন। নাড্ডা, জেপি নাড্ডা 15 তারিখ সকালবেলা দিল্লি ফিরছেন 15 অক্টোবর, এবং তারপরে মিটিং হবে। আর দিল্লিতে ত্রিপুরা বিজেপির এমএলএদের গ্রুপরা, ওরা অলরেডি বিজেপির টপ প্লেয়ার সবার সাথে দেখা করেছে, এমনকি অমিত শাহ মোদির সাথে সমস্ত মিটিংগুলি হবে, হচ্ছে, এগুলো সব চলছে দিল্লিতে, ওনারা দিল্লিতে আছেন। কিন্তু বিজেপি লিডারশিপ দিল্লিতে এগুলো প্রি কন্ডিশন, যে যেহেতু মুখ্যমন্ত্রী বদল করার জন্য এই মিটিংগুলো হচ্ছে, তাই এগুলো কেউ যাতে মিডিয়াতে স্টেটমেন্ট না দেয়, মিডিয়াতে যাতে কোনো রকমের রিবেলিয়াস স্টেটমেন্ট না দেয়, এবং কোনো কিছু যাতে মিডিয়াতে যাতে লিক না হয় এই মিটিংগুলোর কথা। কারণ বিজেপির যে শীর্ষ নেতৃত্ব দিল্লিতে, ওরা চাইছে ত্রিপুরাতে বিজেপিটাকে বাঁচিয়ে রাখতে। এখন যে রিবেল গ্রুপটা যে আছে, এর সাথে মনে রাখবেন সুদীপ বর্মন, রামপ্রসাদ পালরা খালি দিল্লি গেছেন, আরো গেছেন 12 বা 14 জন এমএলএ, কিন্তু ত্রিপুরাতে যারা আছেন, জিষ্ণুদেব বর্মন বলুন, শান্তনা চাকমা বলুন, প্রচুর আছেন, সবাই কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে। তো এটা একটা ম্যাটার অফ টাইম যে সিএম চেঞ্জ হবে ত্রিপুরায়, নতুন সিএম আসবে ত্রিপুরাতে। বিজেপি মানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অলরেডি মানে ডিসিশন নিয়েছে যে কবে এটা করবে, কবে করবে, কিভাবে করবে, কাকে করবে, এগুলো এখন কাজ চলছে। আর ত্রিপুরার কয়েকটা মিডিয়া বা টিভি চ্যানেল দালালের মতো যে ইয়েগুলো দিচ্ছে নিউজগুলো, ওগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। কারণ এই মিটিংগুলো দিল্লিতে, এগুলো সবগুলোই সিক্রেট মিটিং হচ্ছে। আপনারা মনে রাখবেন, একটা 12 কি 14 জনের একটা এমএলএ এর একটা দল দিল্লিতে এমনিতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, কথা না বলা ছাড়া এমনিতে গিয়ে হুট করে ওঠে না। এটা বাস্তব দিয়ে বুঝতে চেষ্টা করুন। আর জেপি নাড্ডা তো দিল্লিতেই নেই, তো কি করে দেখা হবে জেপি নাড্ডার সাথে? জেপি নাড্ডা 15 তারিখ আসছে, তারপর জেপি নাড্ডার সাথে মিটিং হবে ওদের। কিন্তু মোদি, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা বা বিজেপির যে বাকি লিডারশিপ, ওদের কাছে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে যে বিপ্লব দেব গত 2.5 বছরে কি কি করেছে, এবং বিপ্লব দেবের কারণে বিজেপি পার্টি ধ্বংস, প্রায় ধ্বংস বিজেপি পার্টি, একদম মানে ধ্বংসর পথে। মানে আর হয়তো বিপ্লব দেব যদি আর 6 মাস ক্ষমতায় থাকে, বিজেপির এখনো যাও আছে 5-10% ভোট, ওটাও থাকবে না। তো এগুলো কিন্তু বাস্তব। কারণ আপনারা যারা বিজেপি থেকে আমার কথা শুনছেন, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে আগামী 2 বছর পরে আপনারা যখন ভোটারদের কাছে যাবেন ভোট চাইতে, তখন এই ভোটের এই কাটরাতে কি চাইবেন? আপনি কি করেছেন ভোটারদের জন্য? তো যারা এখন বিজেপির এমএলএ আছেন, যারা বিজেপির লিডার আছেন, সবাই বিপ্লব দেবের ফাংশন এবং বিপ্লব দেবের কাজে 2.5 বছর এই যে ডিক্টেটরের মতো বোকার মতো চারিদিক চালাচ্ছে, চারিদিকে এইভাবে মূর্খের মতো কাজগুলো করছে, মেমে ফ্যাক্টরি হয়েছে, কাউকে কাজ করতে দিচ্ছে না। আর একটা হচ্ছে রতনলাল, মানে একটা নির্লজ্জ লোক, 75 বছর বয়সে কোনো লজ্জা হয়নি, উল্টো পাল্টা কথাবার্তা কার্টুনের মতো। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের নৈরাজ্য। তো আপনাদের আমি বলি, রতনলাল এমন একটা গিরগিটি ক্যারেক্টার, যদি সুদীপ বর্মন বা অন্য কোনো বিজেপির গ্রুপ যদি মানে পাওয়ারে চলে আসে, রতনলাল কিন্তু ওর 1 ঘন্টাও লাগবে না কিন্তু নূতন প্রভুর পায়ে ধরতে। তো এই হচ্ছে রতনলালের ক্যারেক্টার। তো আমি যেটা বলবো যে ত্রিপুরা বিজেপির যারা আমার কথা শুনছেন, আপনারা একটা জিনিস বুঝতে চেষ্টা করুন যে যারা দিল্লিতে গেছে এটা ছাড়াও যারা এখানে আছে,
ত্রিপুরাতে যারা আছে সবাই বিপ্লব দেবের বিরুদ্ধে, সবাই বিপ্লব দেবের বিরুদ্ধে চলে গেছে পার্টির মধ্যে। কারণ তাদের একটাই চিন্তা যে জনগণের মধ্যে যে বিজেপির যে পপুলারিটি এখন নেই, কারণটা হচ্ছে গিয়ে যেহেতু জনগণের মধ্যে পপুলারিটি নেই, এই কারণে যখন আসবে তখন কি নিয়ে ভোটটা চাইতে যাবে বিজেপি, বিজেপি দলের এমএলএরা, বিজেপি দলের নেতারা মানুষের কাছে কি নিয়ে চাইতে যাবে। তো এখানে এইটার কারণে আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বিপ্লব দেব কোনো এমএলএ কোনো মিনিস্টার কাউকে কাজ করতে দেয় না, সবকিছু ও করে। আপনি দেখবেন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে কমলপুরে বা উদয়পুরে কোনো একটা সাধারণ অনুষ্ঠানের উদ্বোধন ওটা করবে, মানে সবকিছুই ও করবে। সোজা কথা বিপ্লব দেব করবে আর কিছুটা রতনলাল করবে, এই হচ্ছে ওদের। তো ত্রিপুরার পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি যেটা বলবো যে ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই, এটা কয়েক মাস লাগতে পারে বা একটু বেশি লাগতে পারে, কিন্তু বিজেপি সেন্ট্রাল লিডারশিপ তারা কিন্তু ডিসিশনটা নিয়েছে অলরেডি যে ত্রিপুরাতে বিজেপির মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে। আর যারা বিজেপি থেকে আমার কথা শুনছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী বানানোর পেছনে ছিলেন রাম মাধব, বিজেপির জেনারেল সেক্রেটারি, এবং গত 2.5 বছর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শত কমপ্লেনের ফলেও চুপ করে বসেছিলেন, কারণ রাম মাধব পকেটে পেয়েছে ক্যাশ। রাম মাধবের কারণে বিপ্লব দেব 2.5 বছর ক্ষমতায় থাকতে পেরেছে। এখন যেহেতু মোদি অমিত শাহ রাম মাধবকে জেনারেল সেক্রেটারির পদ থেকে দিল্লিতে বার করে দিয়েছে, তার মানে বিপ্লব দেবের গডফাদার এখন আর কেউ নেই দিল্লিতে। তো এই কারণেই দেখবেন সমস্ত এমএলএরা এক কাট্টা হয়ে দিল্লিতে আছে, দিল্লিতে অনেক মিটিং করছে, ওরা প্ল্যান হচ্ছে, এগুলো পাবলিকের কাছে ওরা দিতে পারবে না কারণ এটা পার্টির একটা ইন্টারনাল মিটিং চলছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে কোনো ইনভাইটেশন ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া এভাবে এত বড় একটা এমএলএ এর গ্রুপ বা এমএলএ এর একটা প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে এভাবে ক্যাম্প করে বসে থাকে না। 15 তারিখ জেপি নাড্ডার সাথে ওদের মিটিং হবে, জেপি নাড্ডা বিহারে আছেন এখন। তো এই হচ্ছে গিয়ে গ্রাউন্ড সিচুয়েশন এখন। তো হ্যাঁ, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আগে কি বিপ্লব দেব কি মুখ্যমন্ত্রী থাকছে না থাকবে না। না, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী এখন থাকবে, কিন্তু বেশি দিন থাকবে না। আগামী কয়েক মাসের মধ্যে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বদল হবে, কারণ এটা কেন্দ্রীয় নেতৃত্বেরও সিদ্ধান্ত। এবং কেন্দ্রে আপনারা জানেন ত্রিপুরার বিজেপি আনার পেছনে যে সব থেকে বেশি কাজ করেছেন সুনীল দেওধর। সুনীল দেওধর খুব ইনফ্লুয়েন্সিয়াল ফিগার দিল্লিতে, এবং সুনীল দেওধরের চিফ মিনিস্টারের ফার্স্ট চয়েস ছিল জিষ্ণু দেববর্মন। সুনীল দেওধর বিপ্লব দেবকে দু চোখে দেখতে পারে না, এবং এই ত্রিপুরাতে এখন যে পলিটিক্যাল সিচুয়েশন, সুনীল দেওধরের নেতৃত্বে সেন্ট্রাল লিডারশিপ এখন অন্য কাউকে সিলেক্ট করবে। তো ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম যে ত্রিপুরা নতুন মুখ্যমন্ত্রী দেখবে। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। এটা কয় মাস লাগবে আমি বলবো যে ডিসেম্বরের মধ্যে আপনারা আশা করতে পারেন কাকে করবে বিজেপির নেতৃত্ব। কিন্তু এটা ডিসিশন মোটামুটি হয়ে গেছে বলতে পারেন যে বিপ্লব দেবকে সরানো হবে, রতনলালকেও সাইডলাইন করানো হবে, যাতে ত্রিপুরাতে বিজেপি দলটাকে রক্ষা করতে পারে, যাতে ত্রিপুরা বিজেপি আগামী 2 বছরে কিছু কাজ করতে পারে, যাতে ওরা ভোটারদের কাছে এই কাজের খতিয়ান নিয়ে ভোট চাইতে পারে। তো সেই পজিশনটা যাতে আসে, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও ইচ্ছা। আর যেহেতু বিপ্লব দেবের গডফাদার এখন নেই দিল্লিতে, আর বিপ্লব দেব এমন কিছু কাজ করেনি মেমে ফ্যাক্টরি বানানো ছাড়া, তো এই জন্য বিজেপিরও সেন্ট্রাল হেডকোয়ার্টারে কেউই বিপ্লব দেবের প্রতি কোনো দয়া মায়া কিছু নেই। সবাই ওকে জানে একটা, মানে কি বলবো, একটা মেমে ফ্যাক্টরি। এবং লাস্টে যে কমেন্টটা করেছিল বিপ্লব দেব যে পাঞ্জাবি জাতদের অনেক কম বুদ্ধি থাকে, ওরা দেখতে লম্বা চড়া, তো এই মন্তব্যে কিন্তু মানে বিপ্লব দেব কি করছে ত্রিপুরাতে বসে যে এই যে আলপটকা মেমে ফ্যাক্টরির মতো মন্তব্যগুলো করছে, এতে কিন্তু বিজেপির সারা ভারতবর্ষে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে পলিটিক্যালি। শয়ে শয়ে পত্রপত্রিকায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াতে লেখছে এইসব মেমেগুলো। যেহেতু এটা বিজেপি সিএম, তো বিজেপির মুখ পড়াচ্ছে কিন্তু। তো যেহেতু বিপ্লব দেব গত 2.5 বছর ধরে সাকসেসফুলি বিজেপির মুখ পুড়িয়ে আসছে ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি, তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবকে রিপ্লেস করবেই। তো ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। আর এখন সুদীপ বর্মন বা এই যে গ্রুপগুলো যে আছে এমএলএরা 13-14 জন দিল্লিতে,
তারা বিভিন্ন লিডারশিপের সাথে মিটিং হচ্ছে এবং এইগুলো চলছে। 15 তারিখ জেপি নাড্ডার সাথে ওদের মিটিং, এছাড়া কথাবার্তা আছে, সবকিছুই চলছে। এবং এই রিবেল গ্রুপ অমিত শাহ নরেন্দ্র মোদীর সাথে মিটিং হবে। তো এই সমস্ত কিছু ব্যাকডোরে চলছে, এটা আপনারা মিডিয়াতে দেখতে পাবেন না, কারণ এই মিটিং গুলো সিক্রেট মিটিং। যে মিটিং এর একটাই পারপাস, যে ত্রিপুরাতে বিজেপিকে কি করে বাঁচিয়ে রাখা যায়। এটাই হচ্ছে বিজেপি এখন যারা এমএলএ আছে দিল্লিতে এবং যারা ত্রিপুরাতে আছে তাদের এটাই। আপনারা যারা বিজেপির মধ্যে আমার কথা শুনছেন, আপনারা এতটুকু বুঝতে চেষ্টা করুন যে শান্তনা চাকমার মধ্যে একজন শান্ত মহিলা যিনি মিনিস্টার, উনিও রিভোল্ট করার বা এরকম কমেন্ট করার উনিও সাহস দেখিয়েছেন। এটার মানে কি? এটার মানে হলো যে বিজেপির মধ্যে হাওয়া ঘুরে গেছে বিপ্লব দেবের বিরুদ্ধে। বিপ্লব দেবকে কবে সরানো হবে এটা এখন খালি একটা প্রসিডিউর বা প্ল্যানের বাকি, কিন্তু ওকে সরানো হবে। এবং ত্রিপুরাতে বিজেপিকে বাঁচাতে গেলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ওই স্টেপটাই নেবে। কারণ বিপ্লব দেব নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মানে একটা এমন পয়েন্ট নেই যে এই লোকটা কোনো ভালো কাজ করেছে বা আমাদের পার্টির একটা অ্যাসেট বা আমরা ওকে পাওয়ারে রাখলে আমাদের পার্টির ভালো হবে। তো বিপ্লব দেবের কন্ট্রিবিউশন হচ্ছে সেন্ট্রাল বিজেপিতে নিজে মেমে ফ্যাক্টরি হয়ে উল্টো পাল্টা সমস্ত কমেন্ট করে ত্রিপুরাতে বসে থেকে গত 2.5 বছরে বিপ্লব দেব বিজেপি পার্টিটারই মুখ পুড়িয়েছে সারা ভারতবর্ষে এবং ইন্টারন্যাশনালি। তো ত্রিপুরার পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যাদের অনেকগুলো প্রশ্ন ছিল, এগুলোর আমি উত্তরগুলো দিলাম। যে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই, এটা একটা সময়ের অপেক্ষা। কারণ বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার সব থেকে মানে ফ্রন্ট লাইনে আছে সুনীল দেওধর। কারণ সুনীল দেওধর আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে নর্থ ইস্টে অনেক কাজ করেছে। আপনারা যারা সুনীল দেওধর নিয়ে জানেন না, উনি হচ্ছেন নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন মানে চিফ ক্যাম্পেইন ম্যানেজার। নরেন্দ্র মোদী যখনই কোনো ইলেকশন হয় তখন সুনীল দেওধর পুরোটা অর্গানাইজ করে। তো সুনীল দেওধর নরেন্দ্র মোদীর খুব কাছের লোক এবং সুনীল দেওধর থেকে শুরু করে সবার ওটারই এখন ডিসিশন যে বিপ্লব দেবকে সরানো হবে এখান থেকে। এবং যেহেতু রাম মাধব বা বিপ্লব দেবের কোনো এখন গডফাদার নেই, তাই এটা এখন একটা সময়ের অপেক্ষা যে কবে বিপ্লব দেবকে বিদায় করা হবে। কারণ বিপ্লব দেবকে বিদায় না করলে ত্রিপুরাতে বিজেপি পার্টিটাই ধ্বংস হয়ে যাবে এবং বিজেপি পার্টির কাছে এমন কিছু থাকবে না যে আগামী ইলেকশনে যে আমার পার্টি কি কাজ করেছে এটার খতিয়ান দিয়ে মানুষের কাছে গিয়ে ভোট পাতার জন্য কোনো কিছুই থাকবে না মানুষের কাছে। তো এই জন্য এটা বিজেপি পার্টির সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী বদল হবে, একটু সময়ের পরে হবে, যাতে নূতন মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরাতে বিজেপিটাকে যাতে গোছানো যেতে পারে। এবার একটা দ্বিতীয় পয়েন্ট আছে যেটা আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে যদি বিজেপি হাইকমান্ড সুদীপ বর্মনের এই 14 বা 17 জন গ্রুপ এমএলএ বা আরো জয়েন করছে 20 জন এমএলএ, তাদের দাবিগুলো যদি না মানে তাহলে কি হবে? তো আমার এটার প্রশ্নের উত্তর হলো দাবি না মানার প্রশ্ন তো ওঠেই না। কারণ সুদীপ বর্মনের গ্রুপের জন্যই ত্রিপুরাতে বিজেপি এসছে পাওয়ারে। এবং আপনারা যারা বিজেপি পার্টিতেও আছেন আপনারা খুব ভালো করে জানেন ত্রিপুরা বিজেপি পার্টির 80 থেকে 90% সব কংগ্রেস থেকে এসছে, সবাই কংগ্রেসই। তো এখন যদি রিবেল এমএলএ যে গ্রুপটা আছে ত্রিপুরা বিজেপিতে, যদি একটা তর্কের খাতিরে ধরাই গেল যে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ ওনাদের দাবি মানলেন না বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে, তাহলে কি হবে? ওরা ত্রিপুরাতে এসে বিজেপি পার্টিটাকে স্প্লিট করবে এবং বিধানসভায় নো কনফিডেন্স মোশন আনা হবে। এবং আইপিএফটির একটা মেজর পার্ট অলরেডি এই বিজেপির যে রিবেল গ্রুপটাকে অলরেডি সাপোর্ট দিয়ে দিয়েছে। এবং আপনারা গতকাল শান্তনা চাকমা স্টেটমেন্ট থেকে শুরু করে চারিদিকে একটা জিনিস বুঝতে পারছেন যে বিজেপির যারা মন্ত্রী আছেন, এমএলএ আছেন, সবাই বিপ্লব দেবের বিরুদ্ধে। তখন বিধানসভায় যখন নো কনফিডেন্স মোশন আসবে বিপ্লব দেবের বিরুদ্ধে, তখন রিবেল গ্রুপের এই 17 জন বা 20 জন আর এছাড়া আইপিএফটির এছাড়া তারা হয়তো অপোজিশন সিপিএম বা অন্য থেকেও সাহায্য চাইবে নো কনফিডেন্স মোশনের সময়, তখন কিন্তু বিপ্লব দেব আর মুখ্যমন্ত্রী থাকবে না, তখন পড়ে যাবে, অ্যাসেম্বলিতেই পড়ে যাবে ও। তো বিপ্লব দেবকে কিন্তু ওটা হবে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অলরেডি মানে অ্যাকসেপ্ট করেছে যে বিপ্লব দেবকে না সরালে ত্রিপুরাতে বিজেপি বাঁচানো যাবে না। তো এটা অলরেডি মানে ওরা ডিসিশন নিয়ে নিয়েছে বিপ্লব দেবকে সরানো হবে। হয়তো আগামী 3 মাস বা আর একটু বেশি লাগতে পারে বা এডিসি ইলেকশনের
পরে মানে ওদের এখন টাইমিংটা নিয়ে এখন ডিসকাশন চলছে, কিন্তু এটা একটা পলিসি ডিসিশন হয়ে গেছে যে বিপ্লব দেবকে না সরালে ত্রিপুরাতে বিজেপিকে বাঁচানো যাবে না। এবং আপনারা মনে রাখবেন, বিপ্লব দেবের সব থেকে বড় শত্রু হচ্ছে দিল্লিতে বিজেপির যারা একদম হাই ইয়েতে আছে, লিডারশিপে, হচ্ছে সুনীল দেওধর। সুনীল দেওধর বিপ্লব দেবকে একদমই সহ্য করতে পারে না, এবং ওখানে সেন্ট্রাল লিডারশিপ যে ডিসিশনটা নেবে, তো ত্রিপুরাতে বিপ্লব দেবকে চেঞ্জ করা হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে। এটা কবে হবে এটা আপনারা জানতে পারবেন, এটা কারণ পলিটিক্সে অনেকটা সময় লাগে যে কোনো জিনিস করতে। তো এইটা আমি আপনাদের দিল্লির আপডেটটা আপনাদের দিলাম। আর ত্রিপুরাতে যে কিছু নিউজ পেপার, ওই একটা নিউজ পেপার বেরোয় সন্ধ্যেবেলা, আর এক দুটো চ্যানেল আছে, এগুলো সব গাঁজাখোর চ্যানেল, এইসবের কথা বিশ্বাস করবেন না। ত্রিপুরার বিজেপির এমএলএ দলটা দিল্লিতেই গেছে, ইনভাইটেশন পেয়ে গেছে, মনে রাখবেন। দিল্লি থেকে ইনভাইট করার পরেই গেছে। দিল্লিতে সেন্ট্রাল লিডারশিপ মিটিং চলছে, ওখানে ওদের মেইন মানে কারণই হচ্ছে ভিজিটের, যে ত্রিপুরাতে বিজেপিকে কিভাবে বাঁচানো যায় বিপ্লব দেবের এই মানে 2.5 বছরের মিসরুল থেকে, কি করে আগামী 2 বছরে কিছু কাজ করা যায় যাতে বিজেপি পার্টি মানুষের কাছে আবার ভোট চাইতে যেতে পারে। তো এই জন্য ত্রিপুরাতে এখন মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই, এটা জাস্ট এ ম্যাটার অফ টাইম, এটা হবে। আর তারপরে যে ডেভেলপমেন্টে আমি আসছি, কয়েকটা টপিক নিয়ে আপনারা পাঠিয়েছেন অনেকগুলো কোশ্চেন, আমি ওই কোশ্চেনগুলোতে কথা বলছি। কিন্তু কথা হলো, আপনারা যারা অনেকেই আমার সাথে কমিউনিকেট করেছেন যে ত্রিপুরাতে বিপ্লব দেব থাকবে কি থাকবে না, আমার মনে হয় আপনাদের আমি উত্তরগুলো দিয়ে দিতে পেরেছি যে কি হতে যাচ্ছে ত্রিপুরাতে। ত্রিপুরা সেন্ট্রাল মানে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ এখন বুঝে গেছে, বিজেপি ত্রিপুরাতে যদি বিজেপিকে যদি বাঁচাতে হয় ত্রিপুরাতে, তাহলে বিপ্লব দেবকে সরাতে হবে। এটা ওরা অলরেডি পলিসি ডিসিশন নিয়ে নিয়েছে, এটা জাস্ট এ ম্যাটার অফ টাইম। হয়তো 3 মাস 4 মাস লাগবে সরাতে, কিন্তু সরাবে। বিপ্লব দেব থাকছে না ত্রিপুরা মুখ্যমন্ত্রী, এটা এটা একদম মানে 100% কনফার্ম। আচ্ছা, তারপর আমি কয়েকগুলো টপিকে আসছি যেগুলো নাকি আপনারা অনেকেই পাঠিয়েছেন। যে গত 2.5 বছরে ত্রিপুরাতে এই যতগুলি কথা বলছি, এই কথাগুলোতে বুঝতে পারবেন যে একটা মুখ্যমন্ত্রী হিসাবে সে কতটা ব্যর্থ। মানে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি, গত 2.5 বছরে ত্রিপুরাতে 348 মার্ডার হয়েছে, হ্যাঁ, এবং ক্রাইম এগেনস্ট উমেন এগুলো বিশালভাবে স্পাইক হচ্ছে। আর এছাড়া কোভিড সিচুয়েশন হচ্ছে টোটালি আউট অফ কন্ট্রোল। এখন অব্দি 312 কোভিড ডেথস হয়েছে। আর আপনারা যারা জানেন যে আমি গত 2 মাস ধরে যেটা বলছি যে জিবিতে অক্সিজেন পাইপলাইন ঠিক করানোর জন্য, এই করানোর জন্য, এগুলো এখনো কিন্তু কিছু হয়নি। তো আপনি হেলথ বলুন, যে কোনো সেক্টর বলুন, চারিদিক থেকে কিন্তু বিপ্লব দেব একটা বিশাল বড় একটা ফেলিওর। তারপরে ত্রিপুরা টেট টিচার রেগুলারেশন, ওটাও কিছু হয়নি। এসএসএ আরএমএসএ এনএচএম কিছুই হয়নি। তারপর হচ্ছে সব থেকে বড় মানে 2 নাম্বারই বিপ্লব দেবের, এটা সবাই আপনারা জানেন যে 2 নাম্বারিটা হচ্ছে গিয়ে রিসেন্টলি যে মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে যারা নাকি হোম আইসোলেটেড কোভিড পেশেন্ট ওদেরকে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, হাইকোর্ট যখন সুমোটো অ্যাকশন নিয়ে যখন জিজ্ঞেস করলো অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেলকে, যে কোথায় 1500 টাকা তো কেউ পায়নি, তখন অ্যাডভোকেট জেনারেল বলল এটা তো ক্যাবিনেটে কোনো ডিসিশন নেওয়া হয়নি, এটা বিপ্লব দেবের নিজের কথা। তো মানে এই বিপ্লব দেব নিয়ে আমি আর কত বলবো, মানে মুখ খুললে পরেই মিথ্যা কথা, জুমলা, 2 নাম্বারি, বাটপারি আলাপ, এছাড়া কিছু না। কিন্তু মানে যেহেতু ভেতরে কিছু নেই, তো এই জন্য এই অবস্থা। আর সব থেকে একটা দুঃখজনক ব্যাপার হলো, এটা একজন সাংবাদিক আমবাসাতে বা কোথায় মুখ্য লোক হোক, ওকে বিপ্লব দেব অর্ডার করে গুন্ডা দিয়ে পেটায়। আগরতলাতে বিজেপির ওয়ান অফ দি মানে কি মেম্বার প্রসেনজিৎ চক্রবর্তী, যে বিজেপিতে ছিল, সাংবাদিক, যেই বিজেপি ছেড়ে বিপ্লবের এগেনস্টে দুটো কথা বললো, 2-3 দিনের ভিতরে ওকে কেলানো হলো। বিপ্লব দেব নিজে ফোন করে লোকেদের দিয়ে কেলায়। মানে সব থেকে তাজ্জব ঘটনা দেখুন, গতকাল একজন মন্ত্রী শান্তনা চাকমা ফেসবুকে 4-5টা পোস্ট করেছে যে বিপ্লব দেবের উপর আপসেট হয়ে, যে 2.5 বছরে কি হচ্ছে। কারণ মন্ত্রী বা সবাই তো বুঝতে পারছে যে হাওয়াটা এখন ঘুরছে, তো এই জন্য কমেন্টগুলো করেছে। সাথে সাথে ওকে এমন মানে থ্রেট দিয়েছে বিপ্লব দেব
যে এই মহিলা গতকাল রাত্রেই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করতে বাধ্য হলো। তা আপনি চিন্তা করুন, একটা মন্ত্রীর যদি কোনো বাক স্বাধীনতা নেই, কোনো মানে ইন্ডিপেন্ডেন্স নেই, তো এইরকম একটা মূর্খ যদি মুখ্যমন্ত্রীর পদে বসে, তাহলে মানুষের কি স্বাধীনতা থাকবে? কোনো দিকেই কিছু নেই। তারপর আমি আসছি আরো কয়েকটা টপিকে আসছি। তারপর বিপ্লব দেব মোদীকে মানে নরেন্দ্র মোদীকে ওই ফেক ডাটা দিয়েছে যে 1500 রুপিস নাকি দেওয়া হচ্ছে কোভিড ইয়েদের, কি বলে, কোভিড আইসোলেটেড পেশেন্টদের। তারপর হচ্ছে, হ্যাঁ, নেক্সট হচ্ছে ত্রিপুরাতে এই যে 312টা কোভিড ডেথ হয়েছে, সবাইকে নাকি 10 লাখ টাকা করে দেওয়া হবে। এটা বিপ্লব দেব নিজে ভিডিওতে বলেছে, কিন্তু এখন অব্দি কাউকে দেওয়া হয়নি। আর আমি কি বলবো, মানে একটা লোক এতটা বাটপার, নিচু এবং মিথ্যেবাদী হতে পারে যে ওর কোনো কথাই, মানে ওর প্রত্যেকটা কথাই মিথ্যা কথা, প্রত্যেকটা কথা মিথ্যা কথা ওর। ও 10 লক্ষ টাকা দেবে একটা কোভিড পেশেন্টকে, দ্যাট ইজ এ লাই। 1500 টাকা হোম আইসোলেটেড কোভিড পেশেন্টদের দেওয়া হবে, দ্যাট ইজ এ লাই। মানে ও যাই বলছে, মুখ খুলছে বিপ্লব দেব, প্রত্যেকটা কথাই হচ্ছে বাটপারি। তো এই বাটপারি ও সেন্ট্রালের সাথেও করছে, ওখানেও রং রিপোর্ট দিচ্ছে এখানে। তো এই হচ্ছে ওর ইয়েগুলো। আচ্ছা, তারপর আমি আরো কয়েকটা টপিকে বলবো যে আপনারা হয়তো জানেন না যে বিপ্লব দেবের ডান হাত এবং বাম হাতকে, এই যে বিপ্লব দেব যে এই যে উল্টোপাল্টা কাজগুলো করছে, বিভিন্ন ওর মিনিস্টার থেকে শুরু করে সবাইকে থ্রেট করছে, এমনকি খুব জেন্টেল এবং এডুকেটেড একজন উমেন মিনিস্টার শান্তনা চাকমা, ওকেও থ্রেট দিয়ে ওর ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করিয়েছে। এগুলো কে করে? বিজেপি, মানে বিপ্লব দেবের। তো বিপ্লব দেবের ডান হাত হচ্ছে ওর ওএসডি, ওর দুটো ওএসডি হচ্ছে ওর ডান হাত বাম হাত, মানে যত কুকর্ম আছে এগুলো ওরা করে। একটা ডান হাত হচ্ছে গিয়ে ওএসডি, ও দিল্লি, মানে দিল্লি থেকে এসছে, কিন্তু ওর অরিজিন বিহারি। ও পাতি হিন্দি মানে দৈনিকের সাংবাদিক ছিল। তো একজন ডান হাত হচ্ছে বিপ্লব দেবের সঞ্জয় মিশ্র, যে নাকি যত কিছু, যত কুকাজ আছে ওগুলির মধ্যে ওর হচ্ছে হাত। এমনকি শান্তনা চাকমাকে থ্রেট দেওয়া থেকে শুরু করে এটা। আর পুলিশ দিয়ে বিভিন্ন রকমের 2 নম্বরি গুলো করাচ্ছে। আরেকটা ওএসডি ওর আছে, ওর নাম হলো দিলীপ রায়। ও দিলীপ রায় সিপিএম ফ্যামিলির, সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের ভাগ্নির জামাই। তো এই দুজন হচ্ছে বিপ্লব দেবের ডান হাত এবং বাম হাত সমস্ত কুকাজের জন্য আর কি। তো তারপর আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, এবার মজার কথাতে আসছি। আপনারা তো সবাই জানেন যে বিপ্লব দেব বলেছে যে, ও বাই দ্য ওয়ে, যেদিন বলেছে বিপ্লব দেব যে কি বলে, ত্রিপুরার 80% ঘরে যদি স্বামী বিবেকানন্দ ছবি লাগানো হয়, তাহলে বিজেপি আরো 30-35 বছর ক্ষমতায় থাকবে। আপনারা বোধহয় অনেকেই জানেন না, ওই দিন ওই ঘটনার কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগে, বিপ্লব দেব পার্টি অফিসে কিছু মানে কিছু ওর লোকেদের কাছে উনি কেঁদেছেন। বিপ্লব দেব কাঁদার কারণটা হলো যে ত্রিপুরাতে এমএলএ থেকে শুরু করে সবাইকে ফোন করে সাপোর্টেড কোনো জিজ্ঞেস করছে, কিন্তু সবাই একে একে ওকে ছেড়ে যাচ্ছে। তো আমার কথা হলো, আমি বিপ্লব দেবকে একটা মেসেজ দিতে চাই যে দেখুন, বাটপারি করে ক্ষমতায় এসছেন, কিন্তু একটা না একটা সময় তো আপনাকে তো ডেলিভার করতে হবে। আপনার পার্টি থেকে জিজ্ঞেস করবে, সাধারণ মানুষ জিজ্ঞেস করবে। তা আপনি যদি কোনো কিছু ডেলিভারি না করতে পারেন, আপনি যদি বেকারদের বলেন গরু পালতে, হাঁস পালতে, তারপর আজে বাজে এগুলো, তারপর হাঁস অক্সিজেন দেয়, তারপর সোনামুড়াতে আপনি জাহাজ আনালেন ডিঙ্গি নৌকা নিয়ে, তো এই যে বাটপারির পর বাটপারির পর বাটপারি চলছে, এই বাটপারি করে কেউ তো বেশি দিন ক্ষমতায় তো টিকতে পারে না। আর এই বাটপারিতে একটা পার্টনার নিয়েছে বিপ্লব দেব, যে নাকি হার বাটপার, রতনলাল। তো এখন কি হচ্ছে, এই বিপ্লব দেব যেদিন নাকি বলেছে যে স্বামী বিবেকানন্দর ছবি যদি 80% বাড়ি ঘরে লাগানো হয় ত্রিপুরাতে, তাহলে বিজেপি 30 থেকে 35 বছর ক্ষমতায় থাকবেন। আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা বিপ্লব দেবের ওই ভাষণটা আবার শুনুন, উনার চোখ মুখটা দেখুন ভালো করে, গলার আওয়াজটাও শুনুন। ঠিক এটার আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে, বিপ্লব দেব নিজের ক্লোজ সার্কেলে চোখের জল ঝরিয়েছে, কেঁদেছে যে ওকে সাপোর্ট করা হচ্ছে না বিভিন্ন জিনিসে, মানে একঘরে হয়ে গেছে, একা হয়ে গেছে এখন বিপ্লব দেব।
তো এটাই হয় যারা বাটপার মিথ্যেবাদী, যাদের কোনো মানে নির্গুণ বাটপার যাকে বলে। বাটপারদের মধ্যেও তো অনেকের গুণটুন থাকে, কিন্তু এটা হচ্ছে একদম মানে নির্গুণ বাটপার। তো এই যে বাটপারদের ঠিক এরকমই সময় আসে, একটা সময় ওদেরকে সবাই ছেড়ে চলে যায়। তো বিপ্লব দেবের এখন ওই সময়টা এসছে। তবে আমি একটা কথা বলবো, যে যারা আমার কথা শুনছেন বিভিন্ন পার্টি থেকে, যে আপনারা কখনো স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এই যে আমাদের ন্যাশনাল গ্রেট, যারা নাকি আমাদের কাছে দেবতার সমান, তাদেরকে আপনারা পলিটিক্সে ইউজ করবেন না। কারণ আপনারা নিজেরা নোংরা, নিজেরা বাটপার, এটা আপনাদের প্রবলেম। আপনারা বাটপার, আপনারা চুরি করবেন, বাটপারি করবেন, এটা আপনার প্রবলেম। কিন্তু এরকম ন্যাশনাল আইকনদের নিয়ে আপনারা এইভাবে চিপ ইউজ করবেন না। কারণ মনে রাখবেন, মানুষের মনে ন্যাশনাল আইকনদের প্রতি যে শ্রদ্ধা আছে বা যেই রকম ডেডিকেশন আছে, আপনারা ভাববেন না যে আপনারা ন্যাশনাল আইকনের ছবি আপনার ছবির পাশে লাগালেন বা ওটার পাশে দাঁড়ালেন বা গলাতে গেরুয়া কাপড় লাগালেন, তারপর কি বলে এইসব করলে পরে মনে রাখবেন না, এসব ঢং চং বা ভং করলে পরে আপনাকে মানুষ ওই ন্যাশনাল আইকন স্বামীজি বা নেতাজি সুভাষচন্দ্রের মতো ভাববে আর আপনাকে ভোট দেবে। আপনি যেমন গরু আছেন ঠিক ওই গরুই থাকবেন, আপনি যেমন গাধা আছেন ঠিক ওই গাধাই থাকবেন। কারণ আপনার চরিত্র কখনো আর সংশোধন হবে না। আপনি যত মানে গ্রেট আইকনের ছবি পেছনে লাগান, ওদের নামাবলী গায়ে দিয়ে ঘুরুন, ওদের নাম জপ করুন মানুষের কাছে, কিন্তু মানুষকে বোকা বানাতে পারবেন না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ত্রিপুরার বাকি পলিটিক্যাল পার্টিদের কাছে, যে আপনারা কখনো ইভেন মানে বাই মিস্টেক ন্যাশনাল আইকনদের, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের ছবি আপনাদের প্রোগ্রাম, ডায়াস এবং কোনো জায়গাতে আপনারা ইউজ করবেন না। এটা একটা ওয়ার্নিং হিসেবে নিতে পারেন বা অ্যাডভাইস হিসেবে নিতে পারেন, কারণ এটা মানুষ চায় না। কারণ আপনারা যারা পলিটিক্সে আছেন, অনেকেই আছে যারা বিপ্লব দেবের মতো আছে, অনেকে পলিটিক্সে বা রতনলাল নাথের মতো, যাদের কাছে বাটপারিটাই হচ্ছে পেশা। তো তারা তারা যদি এরকম স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের মতো ফটো নিয়ে যদি নাটক করে, এটার মানে না যে সাধারণ লোক সবকিছু ভুলে আপনাদের গলায় মালা পরালো, ওইরকম হবে না। কিন্তু আপনারা নিজেকে চরিত্রটা সংশোধন করতে চেষ্টা করুন, যাতে মানুষ আপনাদের অ্যাকসেপ্ট করে আপনাদের ভোট দেয়। কিন্তু এই দুই নাম্বারই করলে কিছু হবে না। আচ্ছা, তারপর আমি আসছি বাসের কথায়। এখন বাস একটা বিশাল বড় সাবজেক্ট ত্রিপুরায়। বিপ্লব দেবের কারণে বাস অনেক বড় জিনিস হয়ে গেছে। হ্যাঁ, তো বাসের কথাতে আসছি। আপনারা জানেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রথমে বাঁশের কুড়ুলের বিস্কিট আবিষ্কার করালেন, আবিষ্কার করিয়ে সবাইকে খাইয়েছেন। আমি জানি না তারপর কি হয়েছে। তারপর দেখা গেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাঁশের ফুলের চাল, এটা নাকি বাঁশের ফুল থেকে নাকি চাল হয় আবার। তো যাই হোক, এই বাঁশের ফুলের চালের একটা প্যাকেট সারা ত্রিপুরাবাসী দেখিয়ে বললেন যে এই বাঁশের ফুলের চাল দিয়ে বিশাল বড় মানে কর্মসংস্থান হবে, বেকাররা অনেক কিছু করতে পারে। তারপর বাঁশে নাকি এটাতে নাকি ত্রিপুরার অনেক কিছু ইকোনমি ডেভেলপ হবে। তা আমার একটা প্রশ্ন এই মূর্খের কাছে, যে নিজেই বলেছে বাঁশে ফুল আসতে 10 বছর লাগে, 15 বছর বা আরো বেশি লাগে। তারপর বাঁশের ফুল থেকে যে জিনিসটা আছে ওটা কোনো চাল না, ওটা চালের মতো দেখতে, কিন্তু ওটা এমন কিছু না যে মানে এটা কমোডিটি যেটা নাকি মানে মার্কেট হবে বা ত্রিপুরার কোনো লাভ হবে। তো আমার প্রশ্ন হলো মুখ্যমন্ত্রীকে, যে ভীষণ ডকুমেন্টে যে 50,000 সরকারি চাকরি দেওয়া হবে, তারপর রেগার 340 ভাতা দেওয়া হবে, তারপর বৃদ্ধদের সামাজিক ভাতা দেওয়া হবে বছরে মাসে 2,000 টাকা করে, তো এগুলো কোথায়? তারপরে এই যে ত্রিপুরার যে মানে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েরা, এদেরকে যে কর্মসংস্থান দেওয়া হবে, এগুলো কোথায়? এই প্রমিস গুলো কোথায় গেল? আপনি যে সবাইকে যে বাঁশ দিচ্ছেন, বাঁশের বিস্কিট খাওয়াচ্ছেন, তারপরে বাঁশের চাল খাওয়াচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনার নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটাও বাঁশ খেয়ে গেল? আপনি বুঝতে পারছেন? আপনার মগজে বোধহয় নেই এই জিনিসটা বোঝার, যে ত্রিপুরাবাসীকে যে বাঁশ দিতে গিয়ে আপনি যে বাঁশ যে খেয়ে গেছেন অলরেডি, এটা আপনি কিন্তু বুঝতে পারছেন না। তো এই জন্য আমি আপনাকে বলবো যে ত্রিপুরাতে
আপনি যতদিন আর পদে আছেন, 3-4 মাস হয়তো আছেন খুব সম্ভবত, আপনাকে সরানো হবে। আপনি সবাইকে ওদের কাজটা করতে দিন। শান্তনা চাকমাকে শান্তনা চাকমার কাজ করতে দিন, আপনি আইএএস অফিসারদের ওদের কাজ করতে দিন, প্রত্যেকটা মিনিস্টারকে ওদের ফাংশনটা করতে দিন। এইভাবে করবেন না। তারপর হচ্ছে গিয়ে এই যে বোকার মতো কতগুলি প্রেস কনফারেন্স করা, একটা বাঁশের চালের প্যাকেট নিয়ে যে ত্রিপুরাবাসীর কর্মসংস্থান হবে, আরে এগুলো তো রেয়ার প্রোডাক্ট। এগুলো বাঁশের বাঁশের ফুল থেকে চালের মতো যে জিনিসগুলো হয়, এগুলো এক্সোটিক, এগুলো রেয়ার প্রোডাক্ট। এগুলো কি সবাই প্রোডাকশন করতে পারবে নাকি? আর ত্রিপুরার কোন বেকার যুবক যুবতীদের ধৈর্য আছে বা ইয়ে আছে যে 10-15 বছর ধরে বাঁশ বাঁশ গ্রো করবে? কারণ আপনি ওদের কেরিয়ারকে বা ওদের জব এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে বাস দিয়েছেন ওই জন্য। তো আমি আশ্চর্য হয়ে যাই যে এরকম একজন মূর্খ, এবং মূর্খর সাথে যে আরো যে কতগুলো যে মূর্খ যে আছে, তারা কদিন পর পর এই বোকার মতো কতগুলো জিনিস নিয়ে আছে। আরে একটা বাঁশের কুড়ুল দিয়ে যদি বিস্কিট বানানো হয়, এটা উদ্বোধন করতে কি মুখ্যমন্ত্রী লাগে? এটা তো এটা মার্কেট কমোডিটি। তো এখানে কোথায় ফুড সিভিল সাপ্লাইজ ডিরেক্টর, এখানে কোথায় ফুডের সেক্রেটারি, কোথায় ত্রিপুরার ফুড মিনিস্টার, এগুলো কোথায়? ওরা কোথায় আছে? সবকিছুই যদি বিপ্লব দেব করতে হয়, তো এই যে বোকার মতো যে বসে বিস্কিট খাচ্ছে, বাঁশের বিস্কিট, এটা পুরো ন্যাশনাল মিডিয়াতে এসছে, আমি দেখলাম। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী লেলা বোকা ছেলের মতো বসে একটা ছোট্ট করে বিস্কিট চেপাচ্ছেন এখানে, ঠিক এইভাবে বিস্কিটটা ধরা আছে, বিস্কিট খাচ্ছেন। তো কথা হচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ বাঁশের কুড়ুলের বিস্কিটের ওখানে ইয়ে করা? আর এই যে বাঁশের চাল, আরে বাঁশের চাল তো কনসেপ্টটাই রং। যেহেতু ত্রিপুরা নিয়ে কিছু জানে না এরকম, বাঁশ গাছে যখন ফুল যখন আসে, গ্রামবাসীরা পাহাড়ে এবং সব জায়গাতে ওরা বছর বছর ধরে কান্নাকাটি শুরু করে যে আমার এবার এই বাঁশ ঝাড়টা মানে নষ্ট হয়ে যাবে। মানে বাঁশে গাছে ফুল আসলে পরে গ্রামে গঞ্জে বা পাহাড়ে এখনো ধরা হয়, একটা অশনির সংকেত হিসেবে ধরা হয় যে একটা মরক আসছে বা আমার বাঁশ ঝাড়টা ধ্বংস হয়ে যাবে। তো এই বাঁশের চাল ফাল এগুলো তো কোনোটাই মানে ভায়াবল অপশন না। আর আমার একটা প্রশ্ন হলো, আপনি নিজে পড়াশুনো করেননি, আরেকটা মূর্খকে রেখেছেন রতনলালকে পাশে, কিন্তু ত্রিপুরার এই লক্ষ লক্ষ যুবক যুবতীদের প্রত্যেক সপ্তাহে ইনসাল্ট করার কি মানেটা কি হয়? এখন আমাদের ত্রিপুরাতে কোভিড সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, হসপিটালগুলোতে ডক্টর নেই, খুব খারাপ অবস্থা। এবং যারা সিনিয়র ডক্টররা, প্রদীপ ভৌমিকের মতো যারা নাকি কোভিড হয়ে মৃত্যুর সাথে ফাইট করছেন কলকাতা বা বাইরে, এদেরও খুব খারাপ অবস্থা। এখন কেউই এগিয়ে আসছে না ত্রিপুরাতে। তো এই অবস্থায় ত্রিপুরাতে আর্জেন্টলি 400-র মতো ডাক্তারের প্রয়োজন। আর যেখানে নাকি 300-400 ডক্টর ত্রিপুরাতে এমবিবিএস পাশ করে আনএমপ্লয় আছে, নার্স আছে ত্রিপুরাতে এখন 500-600-র মতো নার্স দরকার ইমিডিয়েট। তো এই কারণ এখন কোভিড সিচুয়েশন কিন্তু এটা মানে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে ত্রিপুরাতে। তো এই জিনিসগুলো কে করবে, কে ডিসিশন নেবে? একটা মূর্খ হেলথ মিনিস্টারকে নিয়ে রেখেছে, যে নাকি বাঁশের কুড়ুলের বিস্কুট খাচ্ছে ছোট লেলা ছেলের মতো, সারা ন্যাশনাল মিডিয়া হাসছে। তারপর বাঁশের চাল নিয়ে ইয়ে করছে, বসে পাবলিসিটি করছে। অথচ ত্রিপুরার হসপিটালগুলো, যেমন অমরপুর হসপিটালে কোনো ডাক্তারই নেই, মানে একদম বন্ধ হওয়ার মতো পথে। আপনারা যে কেউ জীবিতে গেলে জানতে পারবেন এটা একটা এটা নরক। এখানে অক্সিজেনের পাইপলাইন এখনো রিপেয়ার হয়নি, মানুষ প্রত্যেকদিন মারা যাচ্ছে। মিডিয়াতে কত আসবে, কত নিউজ আসবে মিডিয়াতে? তো চারিদিকে মানে মানুষের পর মানুষের মৃত্যু হচ্ছে সারা ত্রিপুরাতে। তো এই হচ্ছে ত্রিপুরার এখন পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে একটা মূর্খ বাঁশের বিস্কিট চিবোচ্ছে, নয়তো আরেক সপ্তাহে বাঁশের চাল নিয়ে বসে আছে। তো মানে কি বলবেন, ত্রিপুরাটাকে এখন কোথায় যাচ্ছে? এমন না যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু বুঝতে পারছে না। তা এখন কথা হচ্ছে, ত্রিপুরাতে ত্রিপুরার যেহেতু এখন অপোজিশন লিডার বলুন বা যারা আছেন নেমসেক, এরা তো চুপ করে বসে থাকবেন, ডিসাইড করে নিয়েছেন। তো এই জন্য আমাদের মতো লোকেদের মুখ খুলতে হয়, আমাদের মতো লোকেদের ইস্যুগুলো পয়েন্ট আউট করতে হয়। কারণ সবাই তো পলিটিক্সে একটা সেফটি নিয়ে বসে আছে। এটা আপনি অপোজিশন পার্টি বলুন, অপোজিশন পার্টি লিডার বলুন, বাকিরা বলুন, তারা সাধারণ মানুষের হয়ে কিন্তু কেউই রিপ্রেজেন্ট করছে না। আপনি কোন পলিটিক্যাল পার্টিকে দেখেছেন এখন অব্দি যে জিবি হসপিটালে এত লোক কেন মারা যাচ্ছে, অক্সিজেন পাইপলাইন ডাউন হয়ে গেছে,
অমরপুর হসপিটালে কোনো ডাক্তার নেই, চারিদিকে যারাও ডাক্তাররা আছে সাহস নিয়ে কাজ করছেন ওদের উপরও প্রচন্ড প্রেশার আসছে, রোগীদের মানে গালি গালাজ। ত্রিপুরায় আমি আরেকটা কথা বলে দেই, ত্রিপুরায় যারা ডাক্তার বা নার্স বা মেডিকেল প্যারামেডিক্যাল প্রফেশনাল যারা কাজ করছেন গত বিশেষ করে কোভিড সিচুয়েশন নিয়ে 7-8 মাস থেকে তাদের মানে তাদের ওয়ার্কিং কন্ডিশন হেলের মতো চলছে, একদম জাস্ট লাইক হেল, নরক। তাদেরকে রুগীর মানে পেশেন্ট পাঠিয়েছে গালিগালাজ দিচ্ছে, অথচ হসপিটালে কোনো ইকুইপমেন্ট বা মেডিসিন বা ওগুলোর পর্যাপ্ত সাপ্লাই নেই। তারপর এমন কেউ নেই যাদের কাছে বললে পরে এই সমস্যার সমাধান হবে। তারপর পেশেন্ট তো মারা যাচ্ছে প্রত্যেকটা হসপিটালেই বিকজ অফ কোনো ফেসিলিটির খুব অভাব। তারপরে আছে লোডশেডিং। তারপর রুগীর লোকজন আত্মীয় স্বজন ডাক্তার বা নার্স এদের উপরে চড়াও হচ্ছে, ডাক্তারদের মারছে, ডাক্তাররাও থ্রেটে আছেন। এই থ্রেটের কারণে বেশিরভাগ ডাক্তারই এখন ত্রিপুরাতে ভাবছেন আমি সেলফ কোয়ারেন্টাইনে গিয়ে আমি নিজেকে রুগীদের থেকে আমি সেফ রাখি। তো ত্রিপুরায় যে স্বাস্থ্য ব্যবস্থাটা আছে এটা পুরোটাই ভেঙে পড়েছে, একদম টোটালি ব্রোকেন ডাউন। আপনি জিবিতে যান, টিএমসিতে যান, যে কোনো হসপিটাল যান, ধর্মনগর থেকে সাবরুম, হ্যাঁ সব জায়গাতে আপনি একটা সিন দেখতে পাবেন যে রুগী ফ্লোরে পড়ে মারা যাচ্ছে, অক্সিজেন নেই, ডাক্তাররা ডিউটিতে নেই। ডাক্তাররা কেন ডিউটিতে আসবেন? অনেকে টাকা পাচ্ছেন না। তারপর যারা আসছেন তাদের উপরে অ্যাটাক হচ্ছে, থ্রেট আসছে, পর্যাপ্ত সাপ্লাই নেই হসপিটালে, নার্সেদেরও এই অবস্থা, জুনিয়র ডাক্তাররা বেতন পাচ্ছেন না। তারপর কোভিডের জন্য যাদের নাকি এই কন্ট্রাকচুয়াল মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 24-25 জন ডাক্তার, তারা 2-3 মাস ধরে কোনো টাকা পাচ্ছে না। তো বিপ্লব দেবের কারণে চারিদিকে এমন একটা নৈরাজ্য শুরু হয়েছে, কারণ সে না দিচ্ছে আইএএস অফিসারদের করতে কাজ, না দিচ্ছে। আপনারা সবাই জানেন জিবির হেলথ ডিরেক্টর নিজে রিজাইন করে চলে গেছেন কয়েক সপ্তাহ আগে। তো চারিদিকে এখন এই অবস্থা। যারা ব্যুরোক্রেট আছেন আইএএস বলুন, যারা মেডিসিন প্রফেশনে আছেন, যেমন ধরুন টিএমসির হেড সেলফ কোয়ারেন্টাইনে আছেন 2 সপ্তাহ ধরে। মানে চারিদিকে সবাই এখন ত্রিপুরার রাজ্যে ডাক্তার বলুন, ব্যুরোক্রেট বলুন, যেহেতু একটা মূর্খ এখন মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে, সবাই নিজের ডিউটিটাকে অ্যাভয়েড করে সাধারণ মানুষের রোষ থেকে নিজেকে বাঁচাতে সবাই সেলফ কোয়ারেন্টাইন বা ছুটি ওইভাবে ওনারা দূরে থাকছেন। কারণ সবাই তো মানুষ। আপনারা যারা রাগ করছেন ডাক্তার বা নার্সের উপরে, আপনি ওদের অবস্থাটা ভাবুন। ওরা গভর্নমেন্ট এমপ্লয়ি, ওরা হসপিটালে আসছে, ওরা না পাচ্ছে বেতন সময় মতো, না পাচ্ছে মেডিকেল সাপ্লাই। তারপর একটা হসপিটাল যদি থাকে 100% ক্যাপাসিটি, ওটাতে ঢুকছে 2000 লোক, তো কি করে সামলাবে? এটা তো সামলানো তো যায় না। তো ত্রিপুরার হেলথ মানে সেক্টর স্পেশাল ইন দিস কোভিড সিচুয়েশন ইটস টোটালি ব্রোকেন ডাউন। এই জন্য আমি বলবো বন্ধুরা, যারা আমার কথাগুলো শুনেছেন এখন অব্দি, আপনারা নিজেরা ইমিউনিটি স্ট্রং থেকে শুরু করে যতগুলো সোশ্যাল ডিস্টেন্সের যতগুলো প্রিকশন নিতে পারেন নিন। কারণ কোভিডের ভ্যাকসিন ধরুন আপনাদের কাছে পৌঁছতে হয়তো আগামী বছর মার্চ মাস অব্দি হয়তো চলে যাবে, তার অব্দি কিন্তু কোভিডটা কিন্তু চলতে থাকবে। আর কোভিড যেহেতু একটা মহামারী মানে, এবং এটা টোটালি ত্রিপুরা হচ্ছে মোস্ট পুয়ারলি ম্যানেজড কোভিড স্টেট। কারণ একজন মানে হবুচন্দ্র যে বসে যে আছে সবকিছুর উপরে, সে কাউকেই কাজ করতে দিচ্ছে না। সে না দিচ্ছে মেডিকেল মানে ডিরেক্টরকে কাজ করতে, না দিচ্ছে আইএএস অফিসারদের কাজ করতে, ও কাউকেই সে কাজ করতে দিচ্ছে না। সব জায়গাতেই ও যাচ্ছে, সব জায়গাতে গিয়েই মানে ওর মূর্খামির কারণে স্টেটের একটা এই অবস্থা। তো এই জন্য বলছি যে ত্রিপুরাতে এখন এই যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যর কারণে মানে এখন যেই অবস্থা যে বিজেপি পার্টিটাকে বাঁচাতে গেলে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ এবং স্টেটের যারা নাকি এমএলএ সবাই এটা এখন ডিসিশন হয়ে গেছে যে বিপ্লব দেবকে রিপ্লেস না করলে পরে বিজেপি পার্টিও বাঁচবে না ত্রিপুরায়, ত্রিপুরার নৈরাজ্যও বন্ধ হবে না, এবং এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এবার আরেকটা আমি কথা বলছি, যারা বিজেপি থেকে আমার কথা শুনছেন একটা জিনিস মনে রাখবেন, আমি কোনো পার্টির সাথে যুক্ত নেই, আমি ত্রিপুরার মানুষের জন্য কথা বলি। আমি চাই না আমার ত্রিপুরাতে মানুষ মেডিকেল অক্সিজেন না পেয়ে মারা যাক। আমি চাই না আমার ত্রিপুরাতে একটা গরিব মেয়ে যে নাকি ক্লাস 9 বা 10 বা পড়ে,
ওর 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 বাবা রিক্সা চালায় বা দিনমজুর, ওকে একটা স্মার্টফোন কিনে দিতে পারেনি বলে, অনলাইন ক্লাস করতে পারেনি বলে ও সুইসাইড করবে। এবং আমি চাই না আমার ত্রিপুরাতে না খেয়ে মরুক কেউ। আর আমি আমি চাই না যেই মূর্খ নাকি নিজের আরাম বিলাসিতার জন্য 25 কোটি টাকা খরচ করে লিজে হেলিকপ্টার কিনতে পারে, আনতে পারে, আর সেখানে জিবি হসপিটাল, বিভিন্ন হসপিটালের অক্সিজেন পাইপলাইন 50-60 লাখ টাকাতে ঠিক করানোর ওর কোনো ইচ্ছে নেই। ওকে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, এগুলো সব ঠিক। মানে আমার কথা হলো যে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে ত্রিপুরাতে, এটা কোভিডে বলুন, ক্রিটিক্যাল কেয়ারে বলুন, হসপিটালগুলোতে বলুন, চারিদিকে মারা যাচ্ছে। কিন্তু এসবের দিকে না তাকিয়ে সেই যে মূর্খ মানে হবুচন্দ্র, সে তার নিজের আরাম বিলাসিতায় মগ্ন। সে এরকম আরাম বিলাসিতায় মগ্ন, ওর নতুন হেলিকপ্টার লাগে, ওর নতুন এই লাগে সেই লাগে। তো এখন সব থেকে মানে গুড নিউজ হলো গিয়ে বিজেপি ক্যান্ডিডেট নেতৃত্ব এগুলো সব বুঝতে পেরেছেন। আর আপনারা যারা আমার কথা শুনছেন, বিশেষ করে ত্রিপুরার যারা নাকি দালাল মিডিয়া যারা দেখাচ্ছেন যে সুদীপ বর্মনকে পার্টি থেকে বার করা হবে, বা যারা নাকি বিদ্রোহী এমএলএ তাদেরকে ওসব কিছু হতে যাচ্ছে না। সুদীপ বর্মন, এবং সুদীপ বর্মন না শুধু, রামপ্রসাদ পাল থেকে শুরু করে ওদের সাথে এখন 21-22 জন এমএলএ ওপেনলি সাপোর্টে চলে এসছে। এছাড়া যারা নাকি ত্রিপুরাতে মন্ত্রীরা আছে, যেমন গতকাল আপনারা শান্তনু চাকমার স্টেটমেন্ট দেখেছেন, সবাই কিন্তু এখন বিপ্লব দেবের বিরুদ্ধে, সবাই। তো এখন সেন্ট্রাল লিডারশিপকে সবাই জানিয়েছে যে ত্রিপুরার কি অবস্থা, এবং ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী পাল্টানো হচ্ছেই। ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম, ত্রিপুরাতে এই চেঞ্জ আসছে। এটা এখন ত্রিপুরার এক দুটা পত্রিকা কি লিখলো, না কি বলে এক দুটো দালাল মিডিয়া কি টেলিভিশনে কি দেখালো, ওগুলো আপনারা বিশ্বাস করবেন না। আপনারা এতটুকু বুঝতে চেষ্টা করুন, দিল্লিতে যখন সেন্ট্রাল লিডারশিপ 12-14 জন এমএলএ কে যখন ইনভাইট করে, কোনো প্ল্যানিং ছাড়া, কোনো আগে ইনফরমেশন বা কোনো স্ট্র্যাটেজি ছাড়া এভাবে মিটিং গুলো হয় না। আর যারা বলছে জেপি নাড্ডার সাথে মিটিং হয়নি, কারণ জেপি নাড্ডা দিল্লিতে নেই, 15 তারিখ আসছে বিহার থেকে দিল্লিতে, তখন দেখা হবে। কিন্তু মোদ্দা কথা হলো, যেই পার্টি ক্ষমতায় থাক না কেন, আমরা সাধারণ মানুষ হিসেবে ওদের কাছে চাইবো যে স্বাস্থ্য পরিষেবা দিতে, শিক্ষা, যেমন 981-এর মতো স্কুল বন্ধ করেছে। তো এই যে বেসিক জিনিসগুলো আমরা চাইবো, যেই পাওয়ারে থাকুক না কেন। আমাদের জনগণের উদ্দেশ্য হবে সরকারের কাছ থেকে বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে আদায় করা, যেটা নাকি ওরা ইলেকশনের আগে প্রমিস করেছিল। আমরা কোনো পার্টির রং লাগিয়ে আমাদের নিজেদের সেই দাবি দাওয়াগুলো যাতে কখনো না হয়। কারণ আমরা মনে রাখবেন, ত্রিপুরাতে এই যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এটা অক্সিজেনের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে না। মানে এখন যেগুলোতে স্টার্ট হয়েছে, একটা এমন একটা শিক্ষামন্ত্রী একটা জোকারের মতো। তারপর হচ্ছে এই কোভিড সিচুয়েশনে পুরো হসপিটালগুলোর এই দুরবস্থা। তো এই যে একটা নৈরাজ্য যে সৃষ্টি করেছে বিপ্লব দেব আর রতন লাল, তো এটাতে কিন্তু বিজেপি পার্টির মধ্যে যারা আছে তারাও বুঝতে পারছে যে আর 2 বছর পরে ইলেকশনে বিপ্লব দেব থাকলে পরে আমাদের কেউ ভোট দেবে না। বিজেপি পার্টির এখানেই ইতি ত্রিপুরাতে। তো এই জন্য বিজেপি সেন্ট্রাল লিডারশিপ বিপ্লব দেবকে রিপ্লেস করছে, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম, করছে ওটা। আর আমি বিজেপির পার্টি ওয়ার্কারদের যারা বিভিন্ন জায়গাতে আছেন, ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন, আমি একটা আপনাদের বলবো যে এই আমার কাছে একটা মেসেজ এসছে যে 1988-এর 12 অক্টোবরে, মানে 1988 সালের 12ই অক্টোবরে কংগ্রেসের জোট জমানায় বীরচন্দ্রমনুতে এক দোকান ব্যবসায়ী দুলাল দেবনাথ নামে এক কংগ্রেসের সাপোর্টার পুলিশের গুলিতে নিহত হন। তো এইটা নিয়ে নাকি এখন সেই বীরচন্দ্র মনুর বিজেপির লিডার বা ওরা নাকি মাতামাতি করছেন এখন। তো আপনাদের আমি বলবো, যারা বিজেপিতে আছেন এখন, বা অতি উৎসাহী ভক্ত, বা যারা নাকি ভাবেন, আচ্ছা আপনাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, যারা নাকি খুব বেশি ভক্ত ভাবেন, আপনারা হিন্দু ধর্মকে কখনো পড়ে দেখেছেন? যে হিন্দু ধর্মর মানে কি কখনো পড়ে দেখেছেন? ভগবত গীতা বা বেদ উপনিষদ এগুলো পড়েছেন কোনো কালে? বা স্বামী বিবেকানন্দের বই পড়েছেন কখনো? বা শ্রীরামকৃষ্ণ পরমহংসের বই পড়েছেন?
আপনারা ওগুলো পড়ুন, দেখুন হিন্দু ধর্ম কি। হিন্দু ধর্ম হচ্ছে না যে আমি আমি মাথায় একটা গেরুয়া টুপি লাগালাম, বাঁদিকে লেখা আছে রাম, তারপর গলাতে একটা নামাবলী লাগালাম গেরুয়া রঙের, তারপর একটা গেরুয়া কাপড় পরলাম সঙের মতো, তারপর আমি একটা বাইকে উপরে একটা ভারত মাতার ফ্ল্যাগ লাগালাম, তারপর হয়তো আমি প্যান্টটাও হয়তো গেরুয়া পরলাম, আমি রাস্তাঘাটে এভাবে ঘুরলাম, আর আমি অনেক বড় হিন্দু হয়ে গেলাম। মুসলমান দেখলে পেটালাম, খ্রিস্টান দেখলে কমেন্ট মারলাম, আর একটু স্মার্ট মেয়েদের রাস্তাঘাটে দেখলে পরে আমি টিটকারি মারলাম। তো এগুলো কিন্তু হিন্দুরা করে না, কিন্তু এগুলো লুচ্ছারা করে। আপনারা যারা নাকি এইভাবে করছেন, যে বাইকে ঘুরছেন গেরুয়া কাপড় পরে, গেরুয়া সং পরে, গেরুয়া টুপি পরে, আপনারা যে কত, আপনারা হিন্দু না, আপনারা হচ্ছেন হিন্দু ধর্মের কলঙ্ক। আপনারা হিন্দুইজম কি জিনিস এটা পড়ুন, বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, ভগবদ গীতা পড়ুন। হিন্দু ধর্মে আমাদের সহনশীলতা, আমাদের উদার মানসিকতা, তারপর আমাদের সবাইকে সার্ভ করা, কেমন, এটাই হচ্ছে হিন্দু ধর্মের উদ্দেশ্য। তা আমি বিজেপির যারা নাকি গ্রাউন্ড লেভেলে আছো ভাই, তোমরা যারা নাকি নিজেদের খুব বলিয়ান ভাবছো, যারা নাকি খুব গেরুয়া কাপড় পরে ফেট্টি পরে নাচানাচি করছো, যে বিশাল বড় হিন্দু হয়ে গেছো, তোমরা কিন্তু হিন্দু ধর্মের কলঙ্ক ছাড়া কিছু না। আর ত্রিপুরা রাজ্যে এখন যেভাবে রেপ মার্ডার এগুলো বাড়ছে, আমি বলবো আপনারা সবাই রেপ মার্ডারের বিরুদ্ধে জাগ্রত হন, এবং আমাদের সবাইকে মিলে এই জনমত গড়ে তুলতে হবে যে আমাদের ত্রিপুরা এটা একটা ছোট রাজ্য, এখানে মানে বিভিন্ন কমিউনিটির সবাই মিলে একসাথে থাকতে হবে। আমাদের গোল হবে যেই ক্ষমতায় থাকুক না কেন, ত্রিপুরার যাতে ডেভেলপমেন্ট হয়, মিড নাইটেও যাতে মানুষেরা যাতে সেফলি ঘুরতে পারে। গুন্ডা পান্ডা, ড্রাগস স্মাগলার, ক্রিমিনালস, এই যে কালচার, এগুলো যাতে ত্রিপুরাতে বন্ধ হয়। তো বিজেপির বা এখন যারা ভক্ত বা যারা তোমরা এবিপিতে আছো, বিভিন্ন যুব মোর্চাতে আছো, আমার কথা শুনছো, আমি তোমাদের কাছে বলবো তোমরা মানুষকে কি করে সার্ভ করবে ওটাতে নজর দাও। তোমরা সিপিএম এর কারোর বাড়ি পোড়ালে, কংগ্রেসের কারোর বাড়িতে ইট পাটকেল মারলে, কোনো মেয়ের আঁচল ধরে টান মারলে, না কোনো গাড়ির ড্রাইভার থেকে তোলা তুললে, এতে কিন্তু তোমরা যতটাই গেরুয়া টুপি আর গেরুয়া কাপড় পরে ফেট্টি পরে জয় শ্রীরাম বলো, তোমরা কিন্তু হিন্দু ধর্মের কলঙ্ক হয়ে রয়েছো। তো এই জন্য যে যারা নাকি বিজেপিতেও আছে, যেমন অটল বিহারী বাজপেয়ী থেকে যারা নাকি বিজেপির গুড ফিগার, তো মানে ভারত মাতা কি জিনিস এটাকে শেখো, ভারত মাতাকে কি করে পুজো করতে হয় ওটা শেখো, দেশকে কি করে ভালোবাসতে হয় শেখো, হিন্দু ধর্মটা কি ধর্ম এটা শেখো। এইগুলো আগে প্রথমে শেখো। এগুলো না শিখে গেরুয়া ফেট্টি পেরে গলায় গেরুয়া এসব নামাবলী মেরে হিন্দু ধর্মের ধ্বজা ওড়াতে যেও না, কারণ তোমরা হচ্ছে কলঙ্ক। এবং যারা আমার লাইভ শুনে উল্টোপাল্টা এখন কমেন্ট করছো, ভাইরা আমি আসছি 3 মাস পরে, বা বিপ্লব দেবকে ক্ষমতায় সরানো হলে আমি থাকবো, নতুন চিফ মিনিস্টারের সোয়ারিং এন ওসবে। তো আপনারা সবাই মনে রাখবেন যে আমরা একটা সভ্য সমাজে বাস করি, এখানে ফ্রিডম অফ স্পিচ, আমাদের কথা বলা, আমাদের ব্যক্তি স্বাধীনতা, ওগুলো থাকতে হবে। এবং এই ত্রিপুরাকে রক্ষা করতে গেলে আমাদের সবার এগিয়ে এসে রক্ষা করতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। এখানে কেউ আমরা ভয়ে মুখ খুলতে পারবো না, আমরা এটা করতে পারবো না, এসব চলবে না। বিপ্লব দেব যে সাদ্দাম হোসেন না, আর কয়েক মাসের মধ্যেই সবাই টের পাবেন, দেখবেন কি করে ক্ষমতা থেকে সরানো হয়। ক্ষমতা থেকে সরানোর পরে বিভিন্ন কেসও লাগানো হবে, কি করে প্রসিকিউট করা হয়, বিভিন্ন 2 নম্বরই করাপশন দেখতে পাবে। আমি যে এই কথাগুলো বললাম, এগুলো বিজেপিরই বিভিন্ন লিডারদের বক্তব্য, যে ত্রিপুরাতে বাঁচাতে হবে ত্রিপুরাকে, পার্টিটা। আর আমি আজকে লাইভ শেষ করার আগে যেটা আপনাদের বলতে চাই, আপনারা সবাই শক্ত থাকুন। চারিদিকে যদি আপনাদের উপরে কোনো ক্রিমিনাল অ্যাটাক আসে বা কোনো যদি অ্যাটাক আসে, আপনারা সোজা পাল্টাতে যান। আর ত্রিপুরা পুলিশকে আমি বলবো, আপনারা ভালো কাজ করছেন, আপনারাও জেগে উঠুন। বিপ্লব দেব ক্ষমতায় থাকলে আপনারা ডিএ বা কোনো কিছুই পাবেন না, পুজো বোনাস তো দূরের কথা। বন্ডেড লেবারের মতো কাজ করতে করতে 24 ঘন্টা পাগল হয়ে যাবেন, যেটা ও করছে এখন আপনাদের সাথে, পুলিশের সাথে বা ডক্টরদের সাথে করছে। তো এই জন্য বন্ধুরা, ত্রিপুরাতে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে হবে। ত্রিপুরাকে আমরা একটা মূর্খ, যে আবার ডিকটেটরও, ওর হাতে আমরা ছেড়ে দিতে এইভাবে পারি না, এটা আমাদের দায়িত্ব।
তো এই জন্য আপনারা ত্রিপুরাতে আগামী 3-4 মাসে অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ত্রিপুরাতে মুখ্যমন্ত্রীও চেঞ্জ হবে, এটা একটা সময়ের অপেক্ষা খালি। তারপর হয়তো ওরা কিছু ভালো কাজ করবে। আর এছাড়া যে পার্টি ক্ষমতায় থাকুক না কেন, আমাদের উদ্দেশ্য হবে আমরা জনগণের হয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা যাতে ত্রিপুরাকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। এবং আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য আমি লাইভ এখানেই শেষ করছি। আর আবার আগামী সপ্তাহে আর রোববারে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার। আর এখন কোভিড এর সিচুয়েশন খুবই খারাপ, এটা খুবই স্প্রেড হচ্ছে। তো ভ্যাকসিন আবার আগে যেমন বলেছি আগামী মার্চ মাস হয়তো লেগে যাবে ভ্যাকসিন আসতে আপনাদের কাছে। তো আপনারা খুব টেক কেয়ার করবেন। আর আমি খুব সম্ভবত ডিসেম্বর মাসের শেষ দিকে বা জানুয়ারিতে আসছি আগরতলাতে, এবং রবীন্দ্র ভবনে আমার আমার ওখানে একটা প্রোগ্রাম হবে। তো আপনারা সবাই ওখানে থাকবেন প্রোগ্রামে, আমি যখন আসবো আগরতলায়। আর ত্রিপুরাকে আমি খুবই মিস করি, এবং আমার কথাতে বুঝতে পারছেন যে গভীরভাবে ভালোবাসি। আর আমাদের সাংবাদিক থেকে চারিদিকে নেটওয়ার্ক আছে ত্রিপুরায়, এই জন্য এত তথ্য আমি জানি। এটা অনেকের মনে আশ্চর্য যে আমেরিকায় বসে থেকে একটা লোক এত 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 তথ্য কি করে জানে। তো সব দিকেই আমার যেহেতু মিডিয়ার অর্গানাইজেশন আছে এবং আমার বিশাল নেটওয়ার্ক আছে, আমি সবকিছুই জানি। তো এই জন্য বন্ধুরা এখন আমাদের এগিয়ে কাজ করতে হবে, ত্রিপুরার পরিস্থিতিটা বদলাতে হবে। গণতন্ত্র মনে রাখবেন, চুরি পরে ঘরে বসে থাকলে গণতন্ত্র কখনো আসে না, বিপ্লব দিয়ে আসে গণতন্ত্র। তো আমাদের সবাই মিলে এই রেভলিউশন বা এই বিপ্লবটা আনতে হবে, যে আমরা একটা গণবিপ্লব আনবো যেটা নাকি ত্রিপুরাতে আবার গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করবে। তো আজকের জন্য এই কথা বলে আমার লাইভ শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী রোববার দিন আপনাদের সাথে কথা হবে। জয় হিন্দ।